ওকে, তো দেখো 303 পাতা। প্রশ্নগুলো ভালো ছিল। 7খানা ডুয়াস ডিরেক্টেড, 3টে ফেজাল ভাব। সেকেন্ড সামেটিভ টেস্টে কিন্তু আসার মতো, প্রত্যেকটা আসার মতো। টেক্সচুয়াল গ্রামার প্রচুর আছে। চলো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে, ফটাফট সলভ করবো। দেখো, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন দ্য লেজ। ইয়াং সিগাল একা ছিল লেজে, শৈলস্তাবকের উপরে। তো নেগেটিভ করতে দিয়েছে। দেখো নেগেটিভ ইট ইজ নট দ্যাট দিয়ে তোমাদের একটা অলরেডি প্রসেস আমি অলরেডি শিখিয়েছি, আগে বলেছি। ইট ইজ নট কিন্তু সবসময় অ্যাপ্লাই করা ঠিক নয়। কখন অ্যাপ্লাই করবে? যখন কোনো রাস্তা নেই, পরিষ্কার কথা, বিপরীত দিয়ে হচ্ছে না বা অন্য কোনোভাবে হচ্ছে না, তখন ইট ইজ নট দ্যাট দিয়ে ঠিক আছে। তো এটা যদি ইট ইজ নট দ্যাট দিয়ে করি, এটা কী করবো বলেছিলাম? ইট ইজ নট দ্যাট দিয়ে করলে ডাবল নেগেটিভে পজিটিভ মিনিং চলে আসবে, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট, ইট ওয়াজ হবে না, কিন্তু অনেকে আবার ইট ওয়াজ নট দ্যাট করে না, ইট ইজ নট দ্যাটই হবে। দিয়ে ওই বাক্যটা যেরকম থাকবে সেরকমই রাখবো, জাস্ট নেগেটিভ করে দিতে হবে। তো এখানে তো সোজাই আছে, কারণ ওয়াজ দেখো বি ভার্ব, আর বি ভার্ব ক্ষেত্রে নেগেটিভ কোনো ঝামেলা নেই, জাস্ট নট বসিয়ে দেবো। ডু ভার্ব হলে ডু অক্সিলারি আনতে হতো, হ্যাভ ভার্বের ক্ষেত্রেও আনতে হতে পারতো। ইট ইজ নট দ্যাট দ্য ইয়াং সিগাল ওয়াজ নট অ্যালোন অন দ্য লেজ। তাহলে মানেটা দেখো তো কী হলো? এমনটি নয় যে ইয়াং সিগাল একা ছিল না লেজের উপরে, তার মানে একা ছিল। বলো, মিনিং এক রইলো, এদিকে নেগেটিভ হয়ে গেল। কিন্তু আমি এইভাবে করবো না, আমার অন্যভাবে রাস্তা আছে। কেউ কেউ করতে পারে এরকমভাবে, বলে দিচ্ছি। এক্সেপ্ট দ্য ইয়াং সিগাল নো ওয়ান বা নান ওয়াজ অন দ্য লেজ, বলতে পারি এটা। মানে সিগাল ছাড়া কেউ লেজের উপরে ছিল না। দেখো নান বা নো ওয়ান আনছি, এটাই তো নেগেটিভ হয়ে যাচ্ছে। চলো আরেকটা লিখিয়ে দিচ্ছি, এইটা লেখো, এটা আরও সোজা লেখো। দেখো, দ্য ইয়াং সিগাল, লিখে নেবে, দ্য ইয়াং সিগাল, দ্য ইয়াং সিগাল was not with anybody, was not with anyone by anybody on the ledge, was not with anybody on the ledge। বলো, ক্লিয়ার হয়েছে? কারুর সাথে ছিল না, was not with anyone by anybody। লেজের উপরে ইয়াং সিগাল কারুর সাথে ছিল না, তার মানেই তো একাকী ছিল। বোঝাতে পারলাম কিনা বলো? ক্লিয়ার হয়েছে? এইভাবে ভাবো না, সহজভাবে ভাবো, হয়ে যাবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, কেউ কেউ এবারে এটা নান বার্ড দিয়েও করতে পারে, হবে যে দ্য ইয়াং সিগাল, কী করে জানো তুমি? দেয়ার ওয়াজ নান বার্ড, হ্যাঁ এরকমভাবে হবে, কেউ ছিল না সিগাল ছাড়া অন দ্য লেজ, দেয়ার ওয়াজ নান বাট দ্য ইয়াং সিগাল অন দ্য লেজ, এটাও করা যাবে। ইয়াং সিগাল ছাড়া কেউ ছিল না, বুঝা গেল? করতেই পারো, অনেকভাবে করা যাবে, ভাবতে জানতে হবে। তারপরে দেখো, এটা তো আগেও করেছি অনেকবার। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্লেট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো কমপ্লেক্স করতে দিয়েছি, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাবো। তো এখানে ভার্বগুলোই হাতিয়ার দেখো, শটা ফাইনাইট ভার্ব আছে, লাইনটা নন ফাইনাইট ভার্ব আছে, দুটো ভার্ব আছে। তো লাইন নন ফাইনাইট থেকে ফাইনাইট বানিয়ে একটা ক্লজ বানিয়ে নেবো, হয়ে গেল। আর দুভাবে করা যেতে পারে, একটা নাউন অ্যাডজেক্টিভ ক্লজে। তো নাউন ক্লজেই বলি হি স দ্যাট, যেটা পাওয়ানি ঠিক করে নেবে, হি স দ্যাট হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ওয়্যার হবে, ওয়্যার না দিলেই কাটা, কারণ অক্সিলারি ভার্বটা না দিলে টেন্সটা, ফাইনাইট ভার্বটা তৈরি হবে কী করে? টেন্সের গঠনের ভাব তৈরি হবে কী করে? লাইন তো নন ফাইনাইট ভাব, তাহলে তো যা ছিল তাই বসিয়ে দিলে হয়ে যেত। এবার অনেকে বলবে স্যার অ্যান্ড আছে, অ্যান্ড তো কোঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে অ্যান্ড বাট, যাই হোক, কোঅর্ডিনেটিং কনজাংশন এটা নেসেসারি নয় যে সবসময় দুটো ক্লজকে জয়েন করবে। এখানে দেখো দুটো ওয়ার্ডকে জয়েন করেছে, ব্রাদার অ্যান্ড সিস্টার, দুটো নাউনকে জয়েন করেছে। দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে, দুটো ফ্রেজকেও জয়েন করতে পারে, দুটো ক্লজকেও জয়েন করতে পারে, বোঝা গেল? ফাংশনটা দেখতে হবে। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্সের কোনো প্রশ্নই নেই, কারণ দুটো ক্লজকে জয়েন করছে না। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু অনেকে ভুল ভাবে যে অ্যান্ড থাকলো মানেই কম্পাউন্ড সেন্টেন্সের সাথে গুলিয়ে ফেলে। অ্যান্ড সিম্পলেও থাকতে পারে, কমপ্লেক্সেও থাকতে পারে, ফাংশনটা দেখতে হবে কী আছে। যদি দুটো ক্লজ জয়েন করে সেটা আলাদা কথা। হ্যাঁ, কমপ্লেক্সেও থাকতে পারে, কীভাবে থাকতে পারে? দুটো সাবঅর্ডিনেট ক্লজকে তো জয়েন করতেই পারে, তাই না? ব্যাপার বুঝতে হবে, অনেক ব্যাপার আছে, কারণ প্রিন্সিপাল ক্লজের সাথে কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ তো হতেই পারে, আর দুটো সাবঅর্ডিনেট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করতেই পারে। ফাংশন বুঝতে হবে, ঠিক আছে? ওকে। আর অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করতে পারো, সে তো বলেছি হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার হু ওয়্যার লাইং অন দ্য প্লেট, করা যাবে। যারা
শুয়েছিল প্লেটের উপরে মালভূমির উপরে, কারা না ঠিক তার আগে নাউন সিস্টার ব্রাদার্সদের কোয়ালিফাই করছে, ঠিক আছে। নাউনকে যে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউনযুক্ত জন্য রিলেটিভ ক্লজ, ঠিক আছে। হুটা এখানে রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করছে, কারণ ব্রাদার সিস্টারের পরিবর্তন হিসেবে বসেছে, নাউনের পরিবর্তন হিসেবে বসেছে, প্রোনাউন বলতে পারি। আর রিলেটিভ প্রোনাউনযুক্ত ক্লজটাকে রিলেটিভ ক্লজ বলে, ব্যাস ফিনিশ। এবার অনেকে এটাকে হুইচ হিসাবে ভাবে, হুইচ এখানে হবে না, তার কারণ লেখক যিনি রাইটার তিনি এখানে সে হিসাবে সম্বোধন করছে, লিভিংয়ের ইয়ে দিচ্ছে, মানে মানুষের কী বলবো, পার্সোনিফাই এটাকে বলে, পার্সোনিফিকেশন, ওকে, পার্সোনিফাই করছে। সুতরাং আমাদেরও করতে হবে, যেরকম আছে সেরকম করবো, ঠিক আছে। নাহলে আমরা হুইচ করতেই পারতাম, যেহেতু বার্ডস অ্যানিমেলসদের ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করে থাকি। ওকে, নেক্সট, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, কী শক তুই আমাকে দিয়েছিলি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে, এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ করবো। তো কী করবো দেখো, আমরা সহজ বুদ্ধি কী বলেছিলাম তোমাদের, যে নাউনের আগে ওই আবেগের সমতাটা মানে মিনিংটা এক রাখার জন্য আমি এক্সক্লামেটিভ থেকে যে অ্যাসার্টিভ করবো, আমাকে কিন্তু মিনিংটা এক রাখতে হবে, বাক্যের পরিবর্তন হোক না, ট্রান্সফরমেশন রূপান্তর হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং পরিবর্তন হবে না, ওকে। তো এগুলো শিখিয়েছিলাম তোমাদের, এক্সক্লামেটিভ থেকে কীভাবে করতে অনেক পদ্ধতি বলেছি, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভও শিখিয়েছি, মনে করছো তো, WH হাউ দিয়ে কীভাবে করতে হয়, হোয়াট হাউ দিয়ে। যাই হোক, মনে রাখবে নাউন থাকলে তার আগে গ্রেট আনতে হবে, অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি আনবো। তো এখানে দেখো শক নাউন আছে, তার আগে গ্রেট আনলেই হয়ে যাবে। টম সাবজেক্ট যেটাকে আগে নিয়ে আসতে হবে, ইউ, টমের পরে কমা দিতে হবে, হ্যাঁ, নাহলে হবে না পাংচুয়েশন। টম ইউ গেভ, পাস্ট টেন্সে করে দেবো, ডিডটাকে হাঁটিয়ে দেবো, অক্সিলারি ভার্ব হাঁটিয়ে দিয়ে মেইন ভার্বটাকে পাস্ট টেন্সে করে দেবো। টম ইউ গেভ মি আ গ্রেট শক, লিখে নেবে, টম ইউ গেভ মি আ গ্রেট শক। তো নাউন থাকলে আমরা এক্সক্লামেটিভ বাক্য হোয়াট এ দিয়ে সাধারণত করি। এ দেখো প্রশ্নে ছিল হোয়াট আর শক। নেক্সট দেখো, এই পরের প্রশ্নটা ভালো দিয়েছে, এটাও টেক্সচুয়াল গ্রামার, এখানে তো সবই প্রায় টেক্সচুয়াল গ্রামার, তাই না। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, ওই যে ভেনাসের ওখান থেকে দিয়েছে যে তারা ওই ইকোয়িং টানেলসগুলোতে আন্ডারগ্রাউন্ড সিটির ওখানে খেলা করেছিল এবং সামার নিয়ে গান গেয়েছিল, সামারের গান গেয়েছিল। তো সিম্পল সেন্টেন্স করতে হবে। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব মানে টেন্সের গঠনের ভার্ব থাকবে। তো এখানে দেখো অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজ জয়নিং আছে কিনা বলো, এবং দুটো ফাইনাইট ভার্ব আছে। দেখো দেখো প্লেড আর স্যাং আছে না, একটা প্লেড আর একটা স্যাং, দুটো ফাইনাইট ভার্ব আছে, দুটো ক্লজকে তার মানে জয়েন করছে। একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, বোঝা যেতে পারছি। তাহলে এখানে অ্যান্ড দুটো ক্লজকে জয়েন করছে না, স্যাং একটা ফাইনাইট ভার্ব রয়েছে, ওদিকে প্লেড একটা ফাইনাইট ভার্ব রয়েছে। ইকোয়িংটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট আছে, কিন্তু ইকোয়িং টানেল নাম থেকে কোয়ালিফাই করছে, বোঝা গেল। নন ফাইনাইট ভার্ব বুঝতে হবে। ওকে, তো আমরা তাহলে একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে, আর একটাকে কী করবো, যে কোনো প্রকরণে হাঁটাতে হবে। আমার অনেক হাতিয়ার আছে, উপায় আছে, আমি নন ফাইনাইট করে দেবো। নন ফাইনাইট করে দেবো কোনটাকে আমি বলতে পারি, এটা দেখো ভাবো এরমভাবে, যে তারা আন্ডারগ্রাউন্ড সিটির টানেলসে যেখানে প্রতিধ্বনিত হচ্ছিলো টানেলগুলো সুড়ঙ্গগুলো, সেখানে খেলা করেছিল সামার নিয়ে গাইতে গাইতে, বলতে পারি। তো লেখো হোয়াইল সিঙ্গিং অফ সামার, সামনে আনো, এটা ভালো হবে, এই হোয়াইলটা আনা সব থেকে উত্তম ব্যবহার হবে। লেখো WHILE, হোয়াইল সিঙ্গিং, SING হোয়াইল সিঙ্গিং অফ সামার, কমা যা আছে তাই, হোয়াইল সিঙ্গিং অফ সামার, কমা দিয়ে তারপরে শুরু থেকে যা আছে লিখে ফেলো, দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, স্টপ, ফুল স্টপ হয়ে যাবে। সামার নিয়ে গাইতে গাইতে তারা আন্ডারগ্রাউন্ড সিটিতে খেলা করেছিল, একটাই ফাইনাইট ভার্ব প্লেড, ক্লিয়ার। এবারে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকবে, স্যার হোয়াইল এলো, হোয়াইল তো একটা কনজাংশন, আমার তো সিম্পল সেন্টেন্সে সাধারণত আমরা জানি কনজাংশনের কোনো দরকার নেই। দেখো কনজাংশন শুধু যে দুটো ক্লজকে জয়েন করে এমনটি নয়, বা দুটো ওয়ার্ডকে জয়েন করে এমনটি নয়, একটা ফ্রেজকে একটা কি বলবো ক্লজের সাথে লিঙ্ক করাতে পারে, কানেক্ট করাতে পারে। তো এখানে হোয়াইল সিঙ্গিং অফ সামার এটা একটা বলতে পারো ফ্রেজ ছিল, তাই তো, এখানে একটা ফ্রেজ রয়েছে, কোনো ফাইনাইট ভার্ব নেই, এটার সাথে ওটাকে কানেক্ট করলো কি না, দে প্লেড ইন দ্য অমুক, তাই না।
মানে ব্যবহারের দিক থেকে, ব্যবহারিক দিক থেকে আমরা কনজাংশন ব্যবহার করতে পারি, ঠিক আছে? শুধুমাত্র যে দুটো ক্লজকে জয়েন করে তা না। কোঅর্ডিনেটিং কনজাংশন যেমনি অ্যান্ড, সো, এই সমস্ত, ঠিক আছে, এগুলো আমরা বাক্যের শুরুতে, একটা বাক্যের শুরুতে, একটা ক্লজের শুরুতেই ব্যবহার করতে পারি। তার জন্য দুটো ক্লজ আনতে হবে এমনটি নয়, ঠিক আছে? অনেক ব্যবহার আছে। ওকে, তারপরে দেখো, সি মাস্ট হারি অর সি উইল মিস ইট। তাকে তাড়াতাড়ি করতেই হবে, নচেত সে এটা মিস করবে। তো এটা খুব ভালো ব্যবহার। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছে, তোমাদের শিখিয়েছিলাম অর, অ্যান্ড, বাট, অর, সো, কোঅর্ডিনেটিং কনজাংশন তো বলেইছি। তো অর অল্টারনেটিভ কনজাংশন, একটা অপশান থাকে, তাই না? তাড়াতাড়ি করবো, তাকে বলছি তাড়াতাড়ি করতেই হবে, নাহলে তুমি মিস করবে। ওটা কন্ডিশন দিচ্ছে, বলো। তাহলে অর থাকলে, আদারওয়াইজ এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে তোমার অল্টারনেটিভ ব্যাপার থাকে, তাই না? অল্টারনেটিভ কনজাংশন বলেছে। এখান থেকে তুমি যদি কমপ্লেক্স করতে চাও, তখন তোমাকে এটা যেহেতু একটা কন্ডিশনাল ব্যাপার আছে, যদি কোনো কিছু করে এরকম একটা কন্ডিশন আছে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফের ব্যবহার করব বা আনলেসের ব্যবহার করব, ঠিক আছে? তাহলে একটা সহজ বুদ্ধি কী শিখলে, যদি দেখো অর আছে, আদারওয়াইজ আছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ বা আনলেসের ব্যবহার করবে, ঠিক আছে? এইটুকু বুদ্ধি থাকবে আশা করি। কন্ডিশন যেহেতু বোঝাচ্ছে যে যদি সে তাড়াতাড়ি না করে তাহলে সেটা মিস করবে, বলো। আর যদি প্রশ্ন ওরকম দেয়, তোমাকে বলো কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তুমি অর আনবে। ডু অর ডাই শিখেছি না? ডু অর ডাই, ওই প্যাটার্নটা মনে রাখবে, করো নালে মরো। কী করতাম আমরা, যে ইফ ইউ ডু নট ডু, কমা, ইউ উইল ডাই। যদি তুমি না করো তাহলে তুমি মরবে। আর ইফ দিয়ে ক্লজটা বারবার বলছি, আনলেস দিয়ে হোক, ইফ দিয়ে হোক, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাধারণত ব্যবহার আছে, ইন্ডিপেন্ডেন্টে, হ্যাঁ, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে। তাহলে আমরা এটা যদি তাইভাবে করি, যদি সে তাড়াতাড়ি না করে, তাহলে কি করব? মাস্টের ব্যবহার, মোডালের ব্যবহার আসবে না। হারি ডু ভার্ব আছে, তো নাবাচক করব। ওখানে ছিল ইফ ইউ ডু নট ডু, তো এখানে কি হবে? ডাজ হবে। তার কারণ কি? তার কারণ যেহেতু সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো লেখো ইফ সি ডাজ নট হারি, ইফ সি ডাজ নট হারি, কমা, সি উইল মিস ইট। যদি সে তাড়াতাড়ি না করে, সে এটা মিস করবে। যদি সে তাড়াতাড়ি না করে, সে এটা মিস করবে। ইফ সি ডাজ নট হারি, কমা, সি উইল মিস। ওকে, আচ্ছা, আনলেস দিয়েও বলে দিই, যারা চাইছো আনলেস দিয়ে করতে। আনলেস দিয়ে মনে রাখবে যে ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট হবে, কিন্তু ওটা নেগেটিভ হবে না, কোনো নট আসবে না। কেন? কারণ আনলেস মানেই যদি না, ঠিক আছে? আনলেস মানেই যদি না। তো আনলেস দিয়ে কী হবে? আনলেস সি হারিস, হারি করলে হবে না, সি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু ভার্ব এসেছে, এস বাই ইউএস সিম্পল প্রেজেন্ট টেন্সে তো হবেই। তাহলে হারি একটা ডু ভার্ব, এই তো বাচ্চাদের জিনিস, 5-6 শিখে আসার কথা। ওয়াই থাকলে ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস হয় কি না? ওয়াই উঠে গিয়ে আইএস হবে না, শুধু এসিএস হবে না, এখানে ওয়াইটা উঠে গিয়ে আই, তারপরে ইএস হবে। ওকে, আনলেস সি হারিস, কমা, সি উইল মিস ইট। যদি না সে তাড়াতাড়ি করে, কমা, সে মিস করবে। এটা প্রিন্সিপাল ক্লজটা সি উইল মিস ইট সিম্পল ফিউচারে, ঠিক আছে, সাধারণত হয়। আর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই সাধারণত হয়। ওকে, এই হলো কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখো, দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই। এটা ভালো দিয়েছে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। গ্ল্যান্সটের নাউন ফর্ম, তো গ্ল্যান্সটের নাউন ফর্ম তো আগে জানতে হবে। গ্ল্যান্স, ডিটা কাটিয়ে দিলে হয়ে গেল গ্ল্যান্স, এক ঝলক। মনে রাখবে, একটা পদ মানে পার্টস অফ স্পিচের চেঞ্জ মানে ওই বাক্যের অন্য পার্টস অফ স্পিচেরও সাধারণত চেঞ্জ হয়, মানে চেহারার অদল বদল হবে বাক্য। তো শুধু গ্ল্যান্সটা বসিয়ে দিলে হবে না। আচ্ছা, আমি তোমাদের একটা সহজ বুদ্ধি, অনেকে এটা অনেকভাবেই করতে পারো। আমি একটা মুখে যেমনি বলছি তোমাদের, যে দ্য চিলড্রেন লিখতে হবে না, দ্য চিলড্রেন লুকড কুইকলি অ্যাট দ্য স্কাই, দ্রুত দেখেছিল আকাশের দিকে, অ্যাট এ গ্লান্স এরকমও বলা যায়। অ্যাট এ গ্ল্যান্স, গ্ল্যান্সের আগে অ্যাট এ গ্ল্যান্স সাধারণত ব্যবহার হয়, হ্যাঁ, নাউন হিসাবে অ্যাট এ গ্ল্যান্স। কিন্তু আমি এটা করবো না, এটার থেকে, এটা অতটা ভালো ব্যবহার না, এর থেকে অনেক ভালো ব্যবহার আছে। তোমাদের একটা সহজ বুদ্ধি বলে থাকি, যে নাউনের আগে সাধারণত হ্যাভ ভার্ব, অ্যাডজেক্টিভের আগে সাধারণত বি ভার্ব, ওই বুদ্ধিতে করবো এটা। পাস্ট টেন্স আছে তো হ্যাড আনবো। লেখো, দ্য চিলড্রেন হ্যাড আ, দ্য চিলড্রেন হ্যাড এ। এবারে দাঁড়াও, এখানে কুইকলি যেটা আছে,
আমি গ্ল্যান্স নাউন ফর্ম করব, কুইকলিতে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের সাথে নাউনের রিলেশন তো নেই, তাই না? অ্যাডভার্বের সাথে নাউনের রিলেশন নেই, তো অ্যাডভার্বটাকে আমি অ্যাডজেক্টিভই করে দিই, এলওয়াইটাকে হাঁটিয়ে দিই, তাহলে অ্যাডজেক্টিভ তৈরি হয়ে যাবে। অ্যাডজেক্টিভের সাথে তো নাউনের রিলেশন আছে, অ্যাডজেক্টিভ তো নাউনকে কোয়ালিফাই করে। বলতে পারি হ্যাড এ কুইক গ্ল্যান্স, বলো মাথায় ঢুকলো কিনা, দেখো। দ্য চিলড্রেন হ্যাড এ কুইক গ্ল্যান্স অ্যাট দ্য স্কাই। দ্য চিলড্রেন হ্যাড এ কুইক গ্ল্যান্স অ্যাট দ্য স্কাই। ক্লিয়ার? তো এইভাবে ভাববে, এই সহজ বুদ্ধিটাকে কাজে লাগাবে, বহু কাজে লাগবে, ঠিক আছে? লাস্ট যেটা আছে 7 নাম্বার, দ্য সাইট অফ দ্য ফুড। তাহলে দেখা গেল তো যে গ্ল্যান্সটাকে আমি শুধু পার্সেল পিক চেঞ্জ করলাম না, কুইকলিটাকেও চেঞ্জ করতে হলো, যেন একটা চেঞ্জ হলো অনেকেই, আবার ভার্ব আনতে হলো আমাকে, তাই না? হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আনতে হলো। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, ম্যাডেন্ড ভার্ব ফর্ম আছে, যে খাবারের দৃশ্য তাকে পাগল করে তুলেছিল, ম্যাডেন্ড। আমাকে বলেছে এটাও ইন্টারচেঞ্জ অফ পার্সেল পিক। ইন্টারচেঞ্জ অফ পার্সেল কিন্তু ক্লাস 11-12-এ 99% চান্স আসবে, এখন থেকে তৈরি হতে হবে, ওকে? ক্লাস 9 থেকে তৈরি হওয়া দরকার, 10-এ গিয়ে অনেকটা হালকা হবে, 11-12-এ গিয়ে কোনো অসুবিধা হবে না। ওখানে কিন্তু টেক্সচুয়াল গ্রামার একটু টাফ হবে কিন্তু তুলনামূলকভাবে বেশিরভাগগুলো। তো ম্যাডেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম সবার জানা উচিত ম্যাড। ম্যাডনেস নয়, ম্যাডনেস তো নাউন ফর্ম, ম্যাডের সাথে নেস সাফিক্স যুক্ত করে ম্যাডনেস, ওটা নাউন ফর্ম। ক্লিয়ার? তো ম্যাড, ম্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তো এটা একদম সোজা ছিল, দেখো। দ্য সাইট অফ দ্য ফুড, দ্য সাইট অফ দ্য ফুড made him mad. The sight of the food made him mad. ঠিক আছে? দ্য সাইট অফ দ্য ফুড মেড হিম ম্যাড, বলো ক্লিয়ার হলো? খাবারের দৃশ্য তাকে পাগল করে দিয়েছিল, বলো মেড হিম ম্যাড, বলতে পারি? আরও অনেকভাবে হবে। মেড হিম ম্যাড, এটা সব থেকে সহজ বুদ্ধি, সব থেকে সহজ আছে। এটা আমি আরেকটা বলছি, দেখো, শুনলেই হবে। হি ওয়াজ ম্যাড বা হি বিকেম ম্যাড সিইং দ্য ফুড, বলতে পারি? সিইং দ্য ফুড হি বিকেম ম্যাড, খাবার দেখিয়া সে পাগল হয়ে গেছিল, হি বিকেম ম্যাড। বা এরকম বলা যাবে হি ওয়াজ ম্যাড টু সি দ্য সাইট অফ দ্য ফুড, বলতে পারি? হি ওয়াজ ম্যাড টু সি দ্য সাইট অফ দ্য ফুড, খাবারের দৃশ্য দেখে সে পাগল ছিল। হি ওয়াজ ম্যাড টু সি দ্য সাইট অফ দ্য ফুড, অনেকভাবে বলা যাবে। তো যেটা প্রথমেটা বললাম ওটা সব থেকে সুন্দর, ঠিক আছে? অনেক ব্যবহার আছে। বলো ক্লিয়ার হয়েছে এগুলো? এই যে চারেরটা যেটা বলেছিলাম যে কনজাংশন শুধুমাত্র, শুনে নাও, কনজাংশন শুধুমাত্র সাবঅর্ডিনেট হোক কোঅর্ডিনেট হোক, শুধুমাত্র যে দুটো ক্লজকে জয়েনিং করে না, না তা নয়, ফ্রেজের সাথেও কানেক্ট করে দেয় ক্লজকে। এটা কী জন্য না, ক্লিয়ার করার জন্য, মানে কি বলবো, তুমি যা বলতে চাইছো সেটাকে স্পষ্টকরণ করার জন্য আমি আনতে পারি। আমি আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আমি ক্লজ দিয়ে উদাহরণ দেবো, তারপরে ওটাকে নন ফাইনাইটে ফেলে সিম্পল সেন্টেন্স করবো, বুঝতে হবে। আগে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো। দেখো উদাহরণটা, এক্সাম্পলটা বোঝো, ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুব ভালো ইংরাজি, সিম্পলের। হ্যাঁ, আগে বোঝো কমপ্লেক্সটা। হোয়েন দ্য ম্যান ওয়াজ আস্কড, কী বললাম? হোয়েন দ্য ম্যান ওয়াজ আস্কড, কমা, হি আনসার্ড। বা আমি তোমাদের আর একটা উদাহরণ দিই, মানে এই টাইপেরই ক্লাস 12-এর টেক্সচুয়াল গ্রামারে এটা আছে, তো ওইটাকে আমি টেনে এনে বলছি তোমাদের, শুনে নাও। হোয়েন দ্য হারমিট ওয়াজ আস্কড, কী বললাম? ওখানে হারমিটকে জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ, হোয়েন দ্য হারমিট মানে তপস্বী, সাধু, সন্ন্যাসী। হোয়েন দ্য হারমিট ওয়াজ আস্কড টু আনসার দ্য জার্স 3 কোশ্চেন্স, জার হচ্ছে রাশিয়ার সম্রাটদেরকে বলে, তার 3টে প্রশ্নের উত্তর দিতে যখন বলা হয়েছিল, বুঝে গেল, কমা, হি আনসার্ড নাথিং, বা দ্য হারমিট আনসার্ড নাথিং। হারমিট ইনিশিয়ালি, প্রথমে প্রাথমিকভাবে কিছুই উত্তর দেয়নি। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স পরিষ্কার হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, আমি এটাকে সিম্পল সেন্টেন্স বানাবো। দেখো কী বলবো, জাস্ট আমি ওখানে ওই যে দ্য হারমিট ওয়াজ আস্কড আছে,
ওইখানে ওই অক্সারি ভাবটা ঘাটি দেবো। অক্সারি ভাব টেন্স ঠিক করে, ফাইন ভাব তৈরি করতে হেল্প করে, ওই জন্য তো ওর আর এক নাম হেল্পিং ভার্ব। ওয়াচটাকে জাস্ট হাঁটিয়ে দেবো। কী করবো দেখো, দারুণ ইংরেজিগুলো। হোয়েন আস্কড, কী বলছি, হোয়েন ধার্মিক আনবো না, হোয়েন আস্কড টু আনসার হিজ 3 কোশ্চেন্স, কমা দ্য হারমিট, এবারে সাবজেক্টটাকে নিয়ে আসবো, দ্য হারমিট আনসার্ড নাথিং। ইনিশিয়ালিটা যোগ করলে ভালো, ইনিশিয়ালি আনসার্ড নাথিং। একটাই ফাইন্ড ভাব আনসার, সিম্পল সেন্টেন্স হলো কিনা বলো। এটা মানে কি জানো ব্যবহারটা, হোয়েন আস্কড মানে যখন জিজ্ঞাসিত, হোয়েন আস্কড পাস্ট পার্টিসিপেলের ব্যবহার, নন ফাইন্ড ভার্ব। হয়ে দারুণ ল্যাঙ্গুয়েজ এগুলো, পাস্ট পার্টিসিপেলের ব্যবহার নন ফাইন্ডের চ্যাপ্টারে গিয়ে হায়ার গ্রামার বইতে চর্চা করবে যদি থাকে, ঠিক আছে। সব ভালো, সব গ্রামার বইতে সব থাকে না ব্যবহার, ঠিক আছে। পাস্ট পার্টিসিপেলের ব্যবহার সেরকম থাকে না। হোয়েন আস্কড যখন জিজ্ঞাসিত হলো 3টে প্রশ্নের উত্তর দিতে, আর্মি কিছুই উত্তর দেয়নি। তা আমি বোঝাতে পারছি এটা সিম্পল সেন্টেন্স হলো, একটাই ফাইন্ড ভাব আনসার, আস্কড এখানে নন ফাইন্ড ভাব। তা আমার হোয়েনটা আসার কী প্রয়োজন, আনার কী প্রয়োজন ছিল? হোয়েনটা আনলাম কি দুটো ক্লজ জয়েন করার জন্য। হোয়েন যুক্ত হোয়েন আস্কড টু আনসার, এখানেও ইনফিনিটিভ একটা আছে, এটা একটা ফ্রেজ আছে, এর সাথে কানেক্ট হলো, ওটা ক্লজটার সাথে জাস্ট কানেক্ট করলাম এটাকে, তাই না। পার্টিসিপেল যুক্ত ফ্রেজ বলতে পারো এটা একটাকে, তাই তো। তো হোয়েনটাকে আনলাম জাস্ট ক্লারিফিকেশনের জন্য, অর্থটাকে ভালোভাবে আনার জন্য, তাই না। হোয়েনটা না দিলে ভালো আসবে না ব্যাপারটাকে। ঠিক যেরকমভাবে ওইখানটা এই যে তোমরা যেটা করেছো, ওই হোয়াইল সিঙ্গিং অফ সামার, সিঙ্গিং যদি করতে সিঙ্গিং অফ সামার, রং ইংলিশ নয়, ব্যাড ইংলিশও বলা যাবে না, কিন্তু ওর থেকে অনেক উত্তম ব্যবহার হোয়াইল আমি যদি ঢুকিয়ে দিই, তাই নয় কি বলো। আর হোয়াইল রাখো, শোনো এবার বলে স্যার হোয়েন আর হোয়াইলের ডিফারেন্স কোথায়? দুটো মানেই যখন, কিন্তু তোমাদের বলেছিলাম না হোয়াইল সাবঅর্ডিনেটিং কনজাংশনও আবার কোঅর্ডিনেটিং কনজাংশনও, এটার ব্যবহার আমি আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। যখন বিপরীত ধর্মী বোঝায় তখন কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে, আর যখন বোঝালে সাবঅর্ডিনেটিং কনজাংশন, উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আর হোয়েন তো শুধু সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা সহজ বুদ্ধি বলেছি, হোয়াইলের ব্যবহার কখন আসে সাধারণত, ইন জেনারেল, সব ক্ষেত্রে নয়, যখন আইএনজি যুক্ত ব্যবহার হয়, সে ফাইনাইট হোক আর নন ফাইনাইট হোক। তো এখানে আইএনজি যুক্ত ছিল না সিঙ্গিং, এখানে কিন্তু হোয়েন ভালো ব্যবহার হবে না। তুমি বলবে স্যার হোয়াইলের পরিবর্তে তো হোয়েন বস, এই অসুবিধা গিয়ে যা, কিন্তু মানে যখন, বাংলার মতো হবে না, ব্যবহার বুঝতে হবে। ভার্বের স্ল্যাং কি আছে, তো ওখানে হোয়াইলের ব্যবহারটা উত্তম। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম, বুঝতে পারলাম যে কনজাংশন শুধুমাত্র যে দুটো ক্লজকেই জয়েন করার জন্য ব্যবহার করা হয় বা দুটো ওয়ার্ডকে জয়েন করার জন্য ব্যবহার হয় এমনটি নয়, অনেক ভ্যারাইটি ব্যবহার আছে, ঠিক আছে। ওকে, চলো এবারে ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাব কিন্তু এখন থেকে তৈরি করো, বারবার বলছি মাধ্যমিকে কিন্তু এই লেভেলেরই আসবে। দ্য এনিমি জাস্ট কী করবে, ফ্রেজাল ভাব, ফ্রেজাল ভাব একটা গ্রুপ আকারে থাকে, ডু ভার্বস, তাই না, ডু ভার্ব, বি ভার্ব নয়, হ্যাভ ভার্ব নয়, ডু ভার্ব গ্রুপ আকারে থাকে, দিয়ে ভিন্ন অর্থ তৈরি করে। প্রিপোজিশন বা অ্যাডভার্বকে নিয়ে বসে ডু ভার্বটা কী করে, থার্ড মিনিং তৈরি করে, একটা ভিন্ন অর্থ তৈরি করে। তো এগুলো সব কমন, একদম ইজি। দ্য এনিমি সারেন্ডার, যে ফর্মে থাকবে আন্ডারলাইন ওয়ার্ডটা, সেই ফর্মের সমার্থক কোনো ফ্রেজাল ভাব তলা থেকে নিয়ে বসাতে হবে। তার জন্য তোমাকে জানতে হবে, এগুলো আন্দাজে করার জিনিস নয়, একটু চর্চার মধ্যে থাকতে হবে রে বাবা। এত অপশান দিয়ে দিচ্ছে আর করে দিচ্ছে যা খুশি। কী হবে, সারেন্ডার, গিভ ইন, এটা জানতে হবে তোমাকে আগে, গিভ ইন। এবার গিভের সেকেন্ড ফর্ম সবার জানা উচিত, কি, গেভ ইন। মাথায় ওগুলো নাহলে হাফ নাম্বার যাবে, নাহলে পুরো কেটে দেবে, সেটা টিচারের উপর ডিপেন্ড করছে। দ্য এনিমি গেভ ইন উইদাউট এ ফাইট, মানে কোনো রকম লড়াই ছাড়াই হার মেনে নিয়েছিল, বশ্যতা স্বীকার করেছিল, নতি স্বীকার করেছিল। নেক্সট, ইউ মাস্ট শান ইউর ব্যাড হ্যাবিট। শান মানে হচ্ছে পরিত্যাগ করা, ত্যাগ করা, বর্জন করা বলতে পারো। তোমার বদ অভ্যেসগুলো তোমাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে আর কি। তো সবার জানা উচিত গিভ আপ, একদম ইজি, ওকে, গিভ আপ। তো মাস্ট মোডাল আছে, মোডালে পড়ে সর্বদা তোমাদের বলেই থাকি ভার্বের কী হয়, রুট ফর্ম, গোড়া রুট ফর্ম, তো যেটা আছে সেটাই বলবে গিভ আপ। ওকে, নেক্সট দেখো লাস্ট, প্লিজ সেভ দ্য মানি ফর ফিউচার ইজ। দয়া করে টাকাটা সেভ করো, টাকা পয়সা সঞ্চয় করো ভবিষ্যতের ব্যবহারের জন্য। তো এটা ইম্পারেটিভ বাক্য আছে, আর ইম্পারেটিভ বাক্য কী জানি আমরা, রুটেই শুরু হয় ভার্বটা। তো দেখো সেভ রুটেই আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকে, তাই না। তো এটা তো জানতে হবে কোন ফ্রেজাল ভার্ব, আন্দাজে করলে হবে না। পুট আউট নয়, পুট আউট মানে কি, এক্সটিংগুইশ, নেভানো, জানতে হবে, সব জেরক্সে আছে, এগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট, গ্রামার বই দিয়েও পারলে চর্চা করো। ওকে, তো এটা হবে হচ্ছে পুট বাই, কী বললাম, পুট বাই, যেটা আছে সেটাই বসাবো, কারণ রুটেই আছে, যে ফর্মে থাকবে আন্ডারলাইন ওয়ার্ড সেই ফর্মে পুট বাই।
এটা আরও একটা বলে দিই, জেনে নাও, লে বাই মানেও সঞ্চয় করা, জেনে নাও, এটাও আসে কিন্তু পরীক্ষায়। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আশা করি বোঝা গেল।